হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমরা রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টার 2026 নম্বর মডেল স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল থেকে বিভিন্ন দাগের সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে মনেরা গোষ্ঠীভুক্ত একটি জীবের নাম কি? এসচেরিচিয়া কোলাই। শুষ্নি শাক এটি ফার্ন জাতীয় উদ্ভিদ বা টেরিডোফাইটা যাকে বলা হয়। প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? উত্তরটি হচ্ছে র্যাডুলা, বা যা একাইনোডার্মাতে দেখতে পাওয়া যায় না, এটি দেখতে পাওয়া যায় মোলাস্কা পর্বের প্রাণীর দেহে। মোলাস্কা পর্বের প্রাণীদের দাঁতের মতো একটা অঙ্গ যা খাদ্য গ্রহণে সাহায্য করে, তার নাম হচ্ছে কি? র্যাডুলা। তাই উত্তরটি কোনটি? না, এই সির দাগের উত্তরটা। শুক্রাণু পুচ্ছ গঠনে সাহায্য করে। দেখো, এখানে কোনোটি উত্তর হবে না। আমার মনে হচ্ছে হয় প্রশ্নটি ভুল, অপশনগুলি ভুল রয়েছে। উত্তরটি হবে সেন্ট্রিওল। উদ্ভিদ হরমোন ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিড থাকে এই অ্যাসিডে, তা হলো কি? ট্রিপ্টোফ্যান। যে কলায় ইরিওব্লাস্ট দেখতে পাওয়া যায় তা হলো কি? প্যারেনকাইমা। কার্ডিয়াক স্ফিংটার যে অংশটির সঙ্গে যুক্ত তা হলো পাকস্থলী। পিপি ফ্যাক্টর অর্থাৎ পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর, মানে পেলেগ্রা রোগটাকে প্রতিরোধ করে যে উপাদান, তার নাম ভিটামিন B3, যার রাসায়নিক নাম হচ্ছে কি? নিয়াসিন। টিনিডিয়া কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়? উত্তরটি হচ্ছে শামুক। দেখো, মোলাস্কা পর্বের প্রাণীদের শ্বাস অঙ্গের নাম হলো টিনিডিয়াম বা পালমোনারি স্যাক এবং ম্যান্টেল পর্দা। তাই টিনিডিয়াম কি? না, মোলাস্কা পর্বের প্রাণীর একটি শ্বাস অঙ্গ। একটি ট্রিপল অ্যান্টিজেন হলো ডিপিটি, ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস। এখানে বিভিন্ন প্রকার টিকার নামগুলো রয়েছে। ডিপিটি ট্রিপল অ্যান্টিজেন বলা হয় ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস। ম্যালেরিয়া রোগের জীবাণু হলো এক প্রকার এককোষী প্রাণী, অর্থাৎ আমরা জানি যে আদ্য প্রাণীর নাম হলো কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন এক প্রকারের অ্যান্টিজেন। দেখো, স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত ড্যাশ অ্যান্টিজেন হলো একটি এন্ডোজেনাস অ্যান্টিজেন। উত্তর রয়েছে কার্ডিওলিপিন। পুনঃস্থাপন অযোগ্য একটি প্রাকৃতিক সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। প্রদত্ত কোনটি অন্তঃপরজীবী? উত্তরটি হচ্ছে টিনিয়া সোডিয়াম বা ফিতাকৃমি। ফাইটোপ্ল্যাঙ্কটন হলো একটি উৎপাদক। ফাইটোপ্ল্যাঙ্কটন অর্থাৎ কি? আণুবীক্ষণিক উদ্ভিদকণা যা পুকুর বা বিভিন্ন জলাশয়ে অবস্থান করে, তা হলো কি? না, বাস্তুতন্ত্রের উৎপাদক হিসাবে কাজ করে। কেঁচুর গমনাঙ্গের নাম সিটা। নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোষ হলো অণুচক্রিকা। আমরা জানি যে আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকাও হয়ে থাকে, কিন্তু পরিণত অবস্থায় আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। অরনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। শ্বসনের সাধারণ পর্যায়টি হল গ্লাইকোলাইসিস। মহাকাশ গবেষণায় মহাকাশযানে ক্লোরেল্লা নামক শৈবাল রাখা হয়। সবথেকে বড় আকারের অ্যান্টিবডি হল IgM। মুক্ত সংবহনতন্ত্র প্রাণীদেহে হিমোলিম্ফ দেখতে পাওয়া যায়, কথাটা ঠিক। কোহল সন্ধানে সাহায্যকারী এনজাইমটি হল জাইমেজ। মাকড়সার রেচনাঙ্গ হল কক্সাল গ্রন্থি। থেইন হল চা গাছের পাতায় অবস্থিত নাইট্রোজেনযুক্ত একটি উপক্ষার, কথাটি সত্য। হেপাটাইটিস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কথাটি ভুল। আমরা জানি হেপাটাইটিস A ভাইরাস কিংবা B ভাইরাস, তাই এটি ভাইরাস উত্তর হবে। নেফ্রনের ইউ আকৃতি বিশিষ্ট অংশটিকে বলা হয় সংগ্রাহক নালিকা। উত্তরটি এটিও ভুল। উত্তরটি হচ্ছে হেনলির লোব। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে আমরা দেখব হ্যালোফাইট, যার উত্তরটি হচ্ছে এটি লবণাম্ব উদ্ভিদ। ডায়াবেটিস ইনসিপিডাস, যা ভেসোপ্রেসিন বা এডিএস হরমোনের অস্বাভাবিকতার কারণে হয়ে থাকে। ডায়াবেটিস মেলিটাস, এর অপর নাম হলো মধুমেহ। আমরা জানি যে রক্তে ইনসুলিন হরমোনের কম পরিমাণের কারণে রক্তে শর্করার পরিমাণটা বৃদ্ধিজনিত যে অসুস্থতার সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে কি? মধুমেহ। রক্ততঞ্চনের সাহায্যকারী ভিটামিনটি হলো ভিটামিন K। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। ল্যাকটিক অ্যাসিড এক ধরনের সন্ধান প্রক্রিয়া। এরপর 5 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখব আমরা। ছত্রাকে সঞ্চিত শর্করার নাম কি? উত্তরটি হচ্ছে গ্লাইকোজেন। বি সদৃশ্য নির্বাচন করো। চ্যাপ্টাকৃমি, গোলকৃমি, ফিতাকৃমি, প্ল্যানেরিয়া। দেখো, এই যে চ্যাপ্টাকৃমি, ফিতাকৃমি, প্ল্যানেরিয়া, এগুলো সবই হলো প্লাটিহেলমিনথেস পর্বের অন্তর্গত প্রাণী, কিন্তু গোলকৃমি হচ্ছে নিমাটোডা বা অ্যাসকেলমিনথেস পর্বের প্রাণী, সেই জন্য গোলকৃমি উত্তর। প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বার করো। ডাটোরিন, রেসারপিন, উপক্ষার, অ্যাট্রোপিন, এগুলো সবই হচ্ছে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ বা উপক্ষার। VAM এর সম্পূর্ণ নাম কি? ভেসিকুলার আরবাসকিউলার মাইকোরাইজিম বা মাইকোরাইজা উচ্চারণ করা হয় এটাকে।
পিত্তরস কোথায় উৎপন্ন হয়? আমরা জানি পিত্তরস জমা থাকে পিত্তাশয়ে, কিন্তু উৎপন্ন হয় যকৃতে। কলোস্ট্রাম কি? কলোস্ট্রাম আমরা জানি যে প্রসবের পর মাতৃস্তনগ্রন্থি থেকে যে হালকা হলুদ বর্ণের গাঢ় মাতৃদুগ্ধ নিঃসৃত হয়, যা ইমিউনোগ্লোবিউলিন এ অর্থাৎ অ্যান্টিবডি এ সমৃদ্ধ, তাকে বলা হচ্ছে কি না কলোস্ট্রাম। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কী প্রকারে? এটি সর্বদা একমুখী প্রবাহের হয়ে থাকে। হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কাকে বলা হয়? এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোডকে। বিভাগ গয়ের প্রথম প্রশ্ন, দ্বিপদ নামকরণে দুটি শর্ত লেখো। দেখো, দ্বিপদ নামকরণের নিয়মাবলী। দ্বিপদ নামকরণের নিয়মাবলীগুলি হলো, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো দুটো নাম এখান থেকে লিখবে। তবে আমি বলবো যে প্রথম যে নামটা সেটা হচ্ছে গণনাম হবে, এবং পরবর্তী দ্বিতীয় নামটি হচ্ছে প্রজাতি হবে। বিজ্ঞানসম্মত নাম সবসময় ল্যাটিন ভাষা লিখতে হবে। ছাপা হরফে লিখলে বাঁকা অক্ষরে অর্থাৎ ইটালিক্স অক্ষরে লিখতে হবে, এবং হাতে লিখলে সবসময় দুটি নামের নিচে আলাদা আলাদা লাইন দিতে হবে। যেমন মনে করো যে হোমো স্যাপিয়েন্স, হোমোর তলায় দাগ আর স্যাপিয়েন্সের তলায় দাগ, এইভাবে লিখতে হবে। শৈবালের সঙ্গে ছত্রাকের দুটি প্রধান পার্থক্য লেখো। দেখো, শৈবাল এবং ছত্রাকের মধ্যে পার্থক্য, এখানে অনেকগুলো বিষয়ের উপর পার্থক্য দেওয়া রয়েছে। যেমন ক্লোরোফিল শৈবালে উপস্থিত থাকে, ছত্রাকের মধ্যে ক্লোরোফিল অনুপস্থিত থাকে। পুষ্টি প্রক্রিয়া, শৈবালে পুষ্টি প্রক্রিয়া হচ্ছে স্বভোজী, ছত্রাকে পরভোজী বা মৃতজীবী। আর কোষ প্রাচীর, এটা হচ্ছে সেলুলোজযুক্ত, এর কোষ প্রাচীর কাইটিন নির্মিত। তোমরা এখান থেকে দু তিনটি পার্থক্য লিখলে কিন্তু উত্তরটি সম্পূর্ণ হবে। ব্রায়োফাইটাকে কেন উদ্ভিদ উভচর বলা হয়? ব্রায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদ ভিজে স্যাঁতস্যাঁতে স্থলজ পরিবেশে জন্মায়, অর্থাৎ এরা হলো স্থলজ উদ্ভিদ। কিন্তু নিষেকের সময় এদের জলের প্রয়োজন হয়। জলের মাধ্যমে এদের সঞ্চালনক্ষম শুক্রাণু স্ত্রীধানীতে পৌঁছায় এবং নিষেক ঘটে। এই জন্য ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়। ডিএনএ এবং আরএনএর মধ্যে দুটি পার্থক্য লেখো। গঠনের উপর ভিত্তি করে দেখো, প্রথমে ডিএনএর গঠন হচ্ছে দ্বিতন্ত্রী, আরএনএ কি একতন্ত্রী ধরনের। এদের শর্করাটা হচ্ছে কীরকম? ডিঅক্সিরাইবোজ, যেহেতু নামটা হচ্ছে ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, সেই জন্য শর্করাটা কী হবে? ডিঅক্সিরাইবোজ। আরএনএ এর শর্করার প্রকৃতি হলো রাইবোজ শর্করা। আর পিরিমিডিন বেস, এর মধ্যে থাকে আমরা জানি যে সাইটোসিন এবং থাইমিন, তার মধ্যে সাইটোসিন এবং ইউরাসিল। নিউক্লিওটাইড কি? দেখো, নিউক্লিওটাইড আমরা জানি টাই মানে কি 3, মনো 1, ডাই হলো 2, আর টাই মানে কি টাই বা ট্রাই মানে কি 3টি। দেখো, তার 3টি কী কী থাকবে? একটা হচ্ছে পেন্টোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন ক্ষারক। তার 3টি উপাদান থাকলো। এই 3টি উপাদান দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ আমরা জানি যে ডিএনএ এবং আরএনএ এই দুটোকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের গঠনগত এককটি হলো কি নিউক্লিওটাইড, যা বংশগত বস্তু হিসাবে কাজ করে, অর্থাৎ জিন গঠনে সাহায্য করে। 6 দাগের প্রশ্ন, পিনোসাইটোসিস বলতে কি বোঝো? যে পদ্ধতিতে কোষ পর্দা বা প্লাজমা পর্দার মাধ্যমে কোষ প্রয়োজনীয় তরলকে কোষের বাইরে থেকে কোষের মধ্যে গ্রহণ করে, তাকে বলা হয় পিনোসাইটোসিস। এক্ষেত্রে কোষের বাইরে থেকে তরল পদার্থ গ্রহণের জন্য কোষ পর্দার নলাকার গহ্বর সৃষ্টি করে, যাকে পিনোসাইটিক গহ্বর বা পিনোজোম বলা হয়। তোমরা সবাই এতটুকু পর্যন্তই লিখবে। একটা কথা মনে রাখো, পিনোসাইটোসিস পদ্ধতিতে কোষ পর্দার মাধ্যমে কিন্তু তরল পদার্থ গৃহীত হয়, আর ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে কোষ পর্দার মধ্য দিয়ে কঠিন খাদ্যবস্তু গৃহীত হয়। তার পিনো মানে হলো কি তরল, আর ফ্যাগো মানে হলো কি কঠিন। জটিল স্থায়ী করার দুটি কাজ লেখো। দেখো, লেখা আছে মূল থেকে পাতায় জল এবং খনিজ লবণ পরিবহন করা। 2 নম্বর হচ্ছে উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করতে সাহায্য করা। সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলার কারণ, সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে। এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়, অর্থাৎ বিজারণ ঘটে। সুতরাং সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের বিজারিত হলো। অন্যদিকে এই পদ্ধতিতে জল থেকে মুক্ত অক্সিজেন উৎপন্ন হয়, অর্থাৎ হাইড্রোজেন অপসারিত হয়। সুতরাং সালোক সংশ্লেষে জল জারিত হয়। এই কথাটা লেখার পর অবশ্যই তোমরা বিক্রিয়াটা দিয়ে কোনটা বিজারণ কোনটা জারণ লিখে দেবে। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? দেখো, ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত জৈব অ্যাসিডটির নাম হলো সাইট্রিক অ্যাসিড। এই কারণে ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। আবার টিসিএ কেন বলা হচ্ছে না? ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন জৈব যে অ্যাসিডটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যার গঠনে লক্ষ্য করা যায় 3টি কার্বক্সিল গ্রুপ, 3টি অর্থাৎ ট্রাই, আর সি ফর কার্বক্সিলিক, এ ফর অ্যাসিড। এই জন্য ক্রেবস চক্রের অপর নাম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র।
হলজৈবিক পুষ্টির ধাপগুলি নাম লেখো। হলজৈবিক পুষ্টির বিভিন্ন ধাপগুলি বা পর্যায়গুলি হলো, প্রথম হচ্ছে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ। ওল বা কচু খেলে অনেক সময় গলা কুটকুট করে কেন? দেখো, ওলের কোষগুলোতে ক্যালসিয়াম অক্সালেট নির্মিত র্যাফাইড সঞ্চিত থাকে। ওল খাবার সময় লম্বা ছুঁচির মতো র্যাফাইডগুলো গলার মিউকাস স্তরে গেঁথে যায়, ফলে অস্বস্তি তৈরি হয়। শিরা এবং ধমনীর একটি গঠনগত এবং একটি কার্যগত পার্থক্য লেখো। দেখো, গঠনগত বললে প্রাচীরটা তোমরা দেবে, ধমনীর প্রাচীরটা স্থূল পেশিবহুল স্থিতিস্থাপক, শিরার প্রাচীর অল্প পেশিবহুল এবং অস্থিতিস্থাপক। আর কাজ বললে ধমনীর মাধ্যমে অধিক অক্সিজেনযুক্ত রক্ত বাহিত হয়, আর শিরার মাধ্যমে অধিক কার্বন ডাইঅক্সাইড রক্ত বাহিত হয়। পরের প্রশ্ন, টিকা কাকে বলে? যে রোগ সৃষ্টিকারী সজীব বা দুর্বল জীবাণু অথবা জীবাণুর উপাংশ পরিবর্তিত অবস্থায় মৌখিকভাবে বা ইনজেকশনের মাধ্যমে দেহে প্রবেশ করিয়ে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়, তাকে টিকা বা ভ্যাকসিন বলে। ধৌতকরণের গুরুত্ব কী? ধৌতকরণের ভূমিকা বা গুরুত্বে বিভিন্ন পয়েন্টগুলো করা রয়েছে, এরকম 2 নম্বরে লেখা নেই, কিন্তু তোমরা 2 নম্বরের জন্য অবশ্যই লিখবে যে 1 নম্বর পয়েন্টে লিখবে মানবদেহকে রোগমুক্ত রাখতে সাহায্য করা। 2 নম্বর পয়েন্টে লিখবে পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাসযুক্ত বাড়িঘর রাখা, এবং 3 নম্বর পয়েন্টে লিখবে আমাদের জামা কাপড়, বিছানা চাদর, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই 3টি পয়েন্টকে তোমরা ধৌতকরণের গুরুত্ব বা ভূমিকা আকারে ব্যবহার করবে। ন্যাটালিটি এবং মর্টালিটির মধ্যে প্রদত্ত বিষয়গুলো দিয়ে 2টি পার্থক্য উল্লেখ করো। দেখো, ন্যাটালিটি বা জন্মহার আর মর্টালিটি বা মৃত্যুহার, এই যে রয়েছে প্রকৃতি, আকার এবং পপুলেশন ঘনত্ব, এই পয়েন্টগুলো দিয়ে তোমরা পার্থক্যটা এখান থেকে করে নেবে। বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা কী? দেখো, বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা বা গুরুত্ব, প্রথমে বলা হয়েছে বাস্তুতন্ত্রে উৎপাদক এবং খাদক বর্জিত রেচন পদার্থ, বর্জ্য পদার্থ, মৃত জীবদেহের উপর উৎসেচক ক্ষরণ করে বিয়োজকেরা জটিল জৈব যৌগের পচন এবং শ্বটন ঘটায়। শ্বটন অর্থাৎ অণুজীব কর্তৃক জৈব বস্তুর, বিশেষ করে প্রোটিন জাতীয় বস্তুর অসম্পূর্ণ অবাধ জারণ, যার ফলে দুর্গন্ধযুক্ত গ্যাসের সৃষ্টি হয়, তাকেই বলা হচ্ছে কি এই শ্বটন। 2 নম্বরে লিখবে বিয়োজকের বিশ্লেষণ ক্রিয়ার ফলে জটিল জৈব যৌগ সরল অজৈব এবং জৈব পদার্থে পরিণত হয়ে মাটিতে পুষ্টি পদার্থের সংযোজন ঘটায়। সৌর বিদ্যুৎ ব্যবহারের 2টি অসুবিধা লেখো। দেখো, সৌর বিদ্যুতের অসুবিধাগুলো লেখা রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো 2টি পয়েন্ট উল্লেখ করবে। বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন, মানবদেহের নেফ্রনের চিত্র অঙ্কন করে গ্লোমেরুলাস, বাউম্যান ক্যাপসুল, হেনরির লুপ, দূরবর্ত সংবর্ত নালিকা চিহ্নিত করো। তোমরা সবাই জানো যে কোন অংশটা কোনটি, এটি গ্লোমেরুলাস, এইটা বাউম্যান ক্যাপসুল, এটা হচ্ছে হেনরির লুপ, আর এই অংশটা, এই হেনরির লুপের যে ইউ আকৃতির পরবর্তী অংশ থেকে শুরু করে সংগ্রাহী নালিকা পর্যন্ত ওই অংশটির নাম হচ্ছে কি দূরবর্তী সংবর্ত নালিকা বা ডিসিটি, যার অপর নাম হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। তোমরা সম্পূর্ণ ছবিটি প্রথমে ভালো করে এঁকে নেবে, তারপর যে 4টি অংশ পয়েন্টিং করতে বলা হয়েছে সেই 4টি অংশ অঙ্কন করবে। এরপর অথবা একটি প্রশ্ন দেওয়া রয়েছে, একটি আদর্শ প্রাণীকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, কোষপর্দা, গলগি বডি চিহ্নিতকরণ করো। দেখো, এটি একটি আদর্শ প্রাণীকোষ। এই প্রাণীকোষের অংশগুলি হচ্ছে এই গোলাকার অংশটা নিউক্লিয়াস, তারপর এই অংশটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এরপর কোষপর্দা, এই যে পর্দাটি হচ্ছে কোষপর্দা, আর এই যে অংশগুলো লতির মতো অংশগুলো এটা হচ্ছে গলগি বস্তু বা গলগি বডি। এই ক্ষেত্রেও তোমরা সম্পূর্ণ ছবিটি ভালো করে পয়েন্টিং আঁকার পর এই 4টি অংশ পয়েন্টিং করবে। 2 দাগের প্রশ্নে বলা হয়েছে ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস দেখাও। দেখো, এটি হচ্ছে উদ্ভিদ রাজ্যের সম্পূর্ণ শ্রেণীবিন্যাস ছকের সাহায্যে দেখানো রয়েছে, তোমরা ভালো করে তুলে নাও, দিয়ে তোমরা মুখস্থ করো। পরের প্রশ্নে বলা হয়েছে কন্ড্রিকথিস এবং অস্টিকথিসের মধ্যে প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দাও। কন্ড্রিকথিস এবং অস্টিকথিস, দেখো, অন্তকঙ্কাল তরুণাস্থি দ্বারা নির্মিত, অস্টিকথিসের অন্তকঙ্কাল অস্থি দ্বারা নির্মিত, আর আঁশ প্লাকোয়েড আঁশ দেখতে পাওয়া যায়, এখানে সাইক্লোয়েড, টিনোয়েড বা গ্যানোয়েড আঁশ দেখতে পাওয়া যায়। পটকা, কন্ড্রিকথিসে পটকা থাকে না, আর অস্টিকথিসে পটকা থাকে। এই 3টি পয়েন্ট দেওয়া রয়েছে, এগুলো দিয়ে তোমরা পার্থক্যটা করবে। স্নায়ুকলার গঠনগত বৈশিষ্ট্য লেখো এবং ওই কলার কাজ আলোচনা করো। দেখো, স্নায়ুকলার বৈশিষ্ট্য, এখানে বৈশিষ্ট্য অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো 3 থেকে 4টি বৈশিষ্ট্য তোমরা এখান থেকে উল্লেখ করো। আর কাজটাও তোমাদের দেখিয়ে দিলাম, এই কাজ থেকে তোমরা 1 থেকে 2টি পয়েন্ট লিখে পড়ে নাও। রক্ত এবং লসিকার একটি করে কাজ লেখো।
প্রশ্নে রয়েছে রক্ত এবং লসিকার একটি করে কাজ। রক্তের কাজ বললে তোমরা বলবে যে শ্বাসবায়ু পরিবহন করা, রোগ জীবাণু প্রতিরোধ করা কিংবা রক্ত তঞ্চনে সাহায্য করা, এটি হলো রক্তের কাজের মধ্যে লিখবে। আর লসিকার কাজে লিখবে যে সমস্ত জায়গায় মানে যে সমস্ত জায়গায় রক্ত পৌঁছাতে পারে না, রক্তকোষ আসে না, সেই সমস্ত জায়গায় লসিকা বিভিন্ন বৃহৎ অণুগুলোকে পরিবহন করা, তার সঙ্গে সঙ্গে পুষ্টি উপাদানগুলোকে সরবরাহতে সাহায্য করে। এইভাবে উত্তরটা তোমরা লিখবে। এএমপি পথ বলতে কি বোঝো? তোমরা উত্তরটা এভাবে লিখবে যে কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হওয়া গ্লাইকোলাইসিস প্রক্রিয়া অর্থাৎ গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটি প্রথম তিনজন বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ এবং পার্নেস লক্ষ্য করেন। তাই তাদের নাম অনুসারে বা নামের প্রথম অক্ষর অনুসারে গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয়। এই কথাটা লিখলে কিন্তু উত্তরটি সম্পূর্ণ হবে। কেলভিন চক্র কি? কেলভিন চক্র, বিজ্ঞানী কেলভিন এবং তার সহকর্মী বৃন্দ প্রমাণ করেন যে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে অঙ্গারাত্রিকরণ, পিজি উৎপাদন, শর্করা সৃষ্টি এবং আরইউবিপির পুনঃসংশ্লেষ ঘটে। এই জন্য এই ঘটনাকে কেলভিন চক্র বলা হয়। এই কেলভিন চক্র কিভাবে সম্পন্ন হয় তা ছকের সাহায্যে লেখো। কেলভিন চক্রের রেখাচিত্রটা তোমরা লক্ষ্য করো। এইভাবে তোমরা কিন্তু আরইউবিপি থেকে পিজিএ উৎপন্ন হচ্ছে কিংবা কার্বন ডাইঅক্সাইড ঢুকছে কোথায়, হ্যাঁ, কোন উৎসেচক সাহায্য করছে, সেই পিজিএ থেকে কিভাবে 12 অণু পিজিএলডি উৎপন্ন হলো, 12 অণু পিজিএলডি থেকে আবার 10 অণু পিজিএলডি এবং 2 অণু পিজিএলডি উৎপন্ন হলো। এই পিজিএলডি থেকে আবার যে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হলো, আবার 10 অণু থেকেই যে অন্তর্বর্তী যোগের মধ্য দিয়ে পুনরায় আরইউবিপি উৎপন্ন হলো। এই চক্রাকার প্রক্রিয়াটা তোমরা সম্পূর্ণভাবে লিখে প্র্যাকটিস করো। রসের উৎস বলতে কি বোঝো? কিভাবে উদ্ভিদ দেহে রসের উৎস সংঘটিত হয়? ডিকসন এবং জলির মতবাদ অনুসারে ব্যাখ্যা করো কথাটি। দেখো, রসের উৎসের সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে। তারপর রসের উৎস সম্পর্কিত বিজ্ঞানী ডিকসন এবং জলির মতবাদটা তোমাদের সামনে আমি তুলে ধরতেছি। এইভাবে মতবাদটা পুরো তোমরা ভালো করে মুখস্থ করো। মতবাদটি যে সমস্ত পয়েন্ট দিয়ে করা রয়েছে, কর্টেক্স অঞ্চলে মূলজ চাপ কিংবা জলের তীব্র সমসংযোগ অসমসংযোগ বল, বাষ্পমোচন টান, একই সঙ্গে সঙ্গে যে রেখাচিত্র রয়েছে, এই কথাটি বলার পর মানে এই পয়েন্টগুলোকে ব্যাখ্যা করার পর রেখাচিত্রটা অবশ্যই তোমরা কিন্তু উল্লেখ করবে। হৃৎপিণ্ডের প্রধান দুটি কপাটিকার নাম, অবস্থান এবং কাজ উল্লেখ করো। হৃৎপিণ্ডের প্রধান দুটি কপাটিকা বলতে সবগুলোই প্রধান, কোনোটি অপ্রধান বলবো না। তো আমি এখানে ত্রিপত্র কপাটিকা এবং দ্বিপত্র কপাটিকার কথা উল্লেখ করছি। কোথায় অবস্থান রয়েছে এবং কি কাজ করছে তোমরা জানো। তোমরা এবার তবু উত্তরটা দেখে নাও। মানবদেহে রক্ততঞ্চনের প্রক্রিয়াটি কিভাবে সংঘটিত হয় তা লেখো। এই রক্ততঞ্চন প্রক্রিয়াটি গত সেমিস্টারে অনেকবার ধরে আলোচনা করা হয়েছে, তবু আরেকবার বলছি, দেখে নাও। বিভিন্ন অণুচক্রিকা উৎপন্ন করে অণুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন, আর ক্ষতিগ্রস্ত কলাকোষ নির্গত করে কলা থ্রম্বোপ্লাস্টিন। দুই থ্রম্বোপ্লাস্টিন পরস্পর ক্যালসিয়াম আয়নের সাহায্যে যুক্ত হয়ে উৎপন্ন করে প্রোথ্রম্বিনেজ নামক উৎসেচক। এই উৎসেচক নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। যেই থ্রম্বিন আবার ক্যালসিয়াম আয়ন এবং ভিটামিন কের সাহায্যে দ্রবণীয় ফাইব্রিনকে অদ্রবণীয় ফাইব্রিনে পরিণত করে। এই ফাইব্রিনটা যা একটা মনোমার, এই ফাইব্রিন অসংখ্য ফাইব্রিন পরস্পর সঙ্গে যুক্ত হয়ে একটা ফাইব্রিন পলিমার বা তন্তুজাল গঠন করে। দিয়ে কী করে তারা রক্ততঞ্চনকে মানে ওই ক্ষতস্থানটাকে মুখটা বন্ধ করে দেয়, তঞ্চনপিণ্ড দিয়ে মুখটাকে বন্ধ করে, দিয়ে রক্তক্ষরণটাকে বন্ধ করে। এইভাবে রক্ততঞ্চন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তোমরা এই ছকটা পুরোটা লিখবে। ম্যালপিজিয়ান নালিকা এবং ম্যালপিজিয়ান কণিকা কি আলাদা? ব্যাখ্যা করো। দেখো, প্রথমে বলবো ম্যালপিজিয়ান কণিকা এবং ম্যালপিজিয়ান নালিকা অবশ্যই আলাদা। কেন আলাদা? কারণ ম্যালপিজিয়ান কণিকা হলো প্রাণীদেহের বৃক্কে অবস্থিত নেফ্রনের একটা অংশ, আর ম্যালপিজিয়ান নালিকা হলো পতঙ্গ শ্রেণীর প্রাণীর রেচনাঙ্গ। তোমরা এই যে পয়েন্টটা রয়েছে আমি পার্থক্যটা দেখিয়েছি, এই পার্থক্যটাকে তোমরা পয়েন্ট আকারে প্রত্যেকটা পয়েন্ট, প্রকৃতি, অবস্থান, গঠন, প্রত্যেকটা পয়েন্টকে মানে পয়েন্টগুলোকে মানে ওই যে পার্থক্যের বিষয়গুলোকে পয়েন্ট করে করে উত্তরটি ব্যাখ্যা করবে। যদি তোমরা উত্তরটা করতে না পারো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের উত্তরটা গুছিয়ে লিখে তোমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দেবো। রেচনে যকৃতের ভূমিকা লেখো। দেখো, রেচনে যকৃতের ভূমিকা দুটো পয়েন্ট রয়েছে, তোমরা দুটো পয়েন্টকে অবশ্যই মুখস্থ করো। একটু লক্ষ্য করো, যেহেতু ওখানে দেখলাম প্রশ্নের মান রয়েছে 3 মার্ক, তাই এই উত্তরটা লিখলে কিন্তু হয়তো 3 মার্ক নাও দিতে পারে। তাই তোমরা এই যে দুটো পয়েন্ট রয়েছে, দুটো পয়েন্টকে লিখে সুন্দর করে ডেসক্রিপশন করবে। এটাও দেখো লেখা আছে মানব রেচনে যকৃতের ভূমিকা, তাই আমি বলবো এই উত্তরটি লেখার জন্য তোমাদের। থার্ড সেমিস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা আমার মনে হয় পরীক্ষায় আসতেই পারে। দেখো, প্রশ্নটা হচ্ছে চিত্রসহ আদর্শ অ্যান্টিবডির গঠন। এটি একটি আদর্শ অ্যান্টিবডির গঠন।
যা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা ভালো করে ছবিটা আঁকবে, খুব ভালো করে প্র্যাকটিস করো। থার্ড সেমিস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ এই যে একটি ছবি। দেখো অংশগুলো একটু বলে দিচ্ছি। এই অংশটিকে বলা হচ্ছে ফ্যাব। এটা হচ্ছে ফ্যাবসি অঞ্চল, কারণ এটা হচ্ছে অ্যান্টিবডি বাইন্ডিং সাইট, আর এটা হচ্ছে কি না ফ্র্যাগমেন্ট অফ ক্রিস্টালাইজেশন, বা এটাকে এফসিও বলা হয়। ঠিক আছে, এই অঞ্চলটা, এই যে মাঝখানে অংশটা, এর নাম হচ্ছে হিঞ্জ অঞ্চল, এইটা ধ্রুবক অঞ্চল। তারপর আমরা জানি যে এই অংশটাকে বলা হচ্ছে ভারী চেন, এই অংশটাও ভারী চেন, আর এই অংশটা হচ্ছে হালকা চেন, এই অংশটা হালকা চেন। পরস্পরের সঙ্গে যে ডাইসালফাইড বন্ধন দ্বারা যুক্ত রয়েছে সেটা। আবার দেখো এই জায়গাটাকে বলা হচ্ছে প্যারাটোপ। আমরা পড়েছি যে অ্যান্টিবডি যে অংশের সঙ্গে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে বলা হচ্ছে কি প্যারাটোপ। তার এই অংশের সঙ্গে অ্যান্টিজেনটা যুক্ত হচ্ছে না, প্যারাটোপ। আবার পরিবর্তনশীল অঞ্চল, তার সঙ্গে কোথায় অ্যামিনো গ্রুপ রয়েছে, কোথায় কার্বক্সিল গ্রুপ রয়েছে, কোথাও অ্যালডিহাইড রয়েছে। যদি পারো তোমরা এগুলো দেবে, না হলেও এই গ্রুপগুলো না দিলেও বাকি অংশগুলো যেগুলো পড়লাম সেগুলো ভালো করে লিখে প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইডস এর সংক্রমণ পদ্ধতি উল্লেখ করো। দেখো এইডসের সংক্রমণের কারণ, তোমরা এই প্রথম যে 3টি পয়েন্ট রয়েছে এই 3টি পয়েন্ট উল্লেখ করবে। চাইলে 4 নম্বরটাও তোমরা করতে পারো। কী কী বলা হয়েছে না, অসুরক্ষিত যৌন মিলন প্রধান কারণ। এছাড়াও জীবাণুযুক্ত রক্তদান করা, অপরিচিত ছুঁচ বা সিরিঞ্জ ব্যবহার বা ব্লেড ব্যবহার করা, অর্থাৎ নাপিতের দোকানে যখন সে একজনের দাড়ি কামানোর পর অন্য একজন দাড়ি কামানো হয় ওই একই ব্লেড দিয়ে, এভাবে কিন্তু সংক্রামিত হতে পারে। এছাড়াও মাতৃগর্ভ থেকে গর্ভস্থ ভ্রূণের দেহে বা গর্ভস্থ মাতৃদুগ্ধের মাধ্যমে সদ্যজাত শিশুর দেহে সংক্রামিত হতে পারে। তোমরা পয়েন্টগুলো উপর নিচে করে লিখে লিখে তোমরা কিন্তু এগুলো লিখবে। অণুজীব বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো অণুজীব বা মাইক্রোবস জল স্থল অন্তরিক্ষে অবস্থানকারী অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবদের এক কথায় অণুজীব বা মাইক্রোবস বলা হয়। উদাহরণ কী হবে, ব্যাকটেরিয়া, আদ্য প্রাণী বা প্রোটোজোয়া হলো অণুজীব। কৃষিকাজে অণুজীবের দুটি ভূমিকা উল্লেখ করো। দেখো একটা বলবে মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা, রাইজোবিয়াম বা রাইজোবিয়ামে যে আরেকটি প্রজাতি রয়েছে সেগুলো কী করে তোমরা জানো, সেই কথাগুলো লিখবে। মাটিকে উর্বর করে তোলে, মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা বৃদ্ধি করে। একই সঙ্গে কিছু কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া তাও কিভাবে সাহায্য করে কৃষিকাজে, এখানে তোমাদের উল্লেখ করানো হয়েছে, লেখা রয়েছে, যা মূলত হচ্ছে কি নাইট্রোজেন সংবন্ধনে কিংবা ফসফেট সংবন্ধনে সাহায্য করে। এই পয়েন্টগুলোকেই তোমরা কিন্তু লিখবে, দিলে কিন্তু কৃষিকাজে অণুজীবের ভূমিকা আকারে উত্তরটা সম্পূর্ণ হবে। বনের দুটি প্রয়োজনীয়তা লেখো। বনের প্রয়োজনীয়তা বলতে আমরা বনের কাজগুলো লিখব। যেমন দেখো, একটা জলসম্পদ সংরক্ষণ, অপরটি হচ্ছে বায়ুমণ্ডলের কার্য নিয়ন্ত্রণ। তোমরা এই দুটি পয়েন্টকে লিখে অল্প একটু ডিসক্রিপশান করবে। এছাড়া তোমরা চাইলে এই যে দেখো লেখা রয়েছে মাটির ক্ষয় নিয়ন্ত্রণ করা, কিংবা স্থানীয় খাদ্য আশ্রয় দান করা, বা উৎপাদনমূলক ব্যবহারও যে বন আমাদেরকে সাহায্য করে, এই উত্তরগুলো তোমরা কিন্তু এখান থেকে যে কোনো দুটো পয়েন্টকে লিখে ডিসক্রিপশান করবে। খাদ্য সংকটের জন্য দায়ী এমন 3টি কারণ লেখো। দেখো খাদ্য সংকটের কারণ 3টি কারণ তোমাদের পয়েন্ট দিয়ে লেখা রয়েছে, এই পয়েন্টগুলো লিখে তোমরা অবশ্যই ডিসক্রিপশন করবে উত্তরটি। খাদ্য পিরামিড কাকে বলে? যেহেতু প্রশ্নের জন্য 2 মার্ক রয়েছে, তাই তোমরা এই সংজ্ঞাটা লিখে অবশ্যই খাদ্য পিরামিডের একটা ছবি সামনে এঁকে দেবে। মরু প্রাণীদের 3টি অভিযোজনগত গুরুত্ব লেখো। দেখো মরুজ প্রাণীদের অভিযোজনগত বৈশিষ্ট্য, এখানে উত্তরটা অনেক বড় আকার রয়েছে, কোনো চিন্তার কারণ নেই। তোমরা উত্তরটিকে তোমাদের পছন্দ মতো করে বিভিন্ন পয়েন্টগুলোকে অল্প অল্প করে তোমরা লিখে ডেসক্রিপশন করবে। প্রত্যেকটা পয়েন্টে যেন 1 থেকে 2টো লাইন করে হয়, তাহলে কিন্তু 3 নাম্বারের জন্য উত্তরটা কমপ্লিট হবে। এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা এখান থেকে উত্তরটা করতে যদি কোথাও অসুবিধে মনে করে থাকো, তাহলে তোমরা অবশ্যই আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। আমি খুব তাড়াতাড়ি সম্ভব তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যদি তোমাদের আজকের এই আলোচনা এতটুকু ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দাও। আর হ্যাঁ, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এর পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি দেবো। তোমরা সেখান থেকে উত্তরগুলো কমপ্লিট করে পরীক্ষায় ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। তো এতক্ষণ মনোযোগ দিয়ে পুরো আলোচনাটা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী আবার আলোচনায়।